আসিফ নজরুল সাহেবের বিরুদ্ধে অনেক কথা উঠছে যে বিশেষ একটি একাডেমির ডিজি বানানো হয়েছে এমন এক লোককে যে মহিলাদের পর্দা পর্যন্ত করতে দিতে চান না। এই ভদ্রলোক যে ভারতের 4 বছর স্কুলে লেখাপড়া করেছে, ইনস্টিটিউশনে, যে ইনস্টিটিউশনে লেখাপড়া করে তার ব্রেইনের মধ্যে সেই ভারতীয় সব কিছু তার ভিতরে ঢুকা আছে। তো সেই লোক কিভাবে এই বিপ্লবী সরকারের সময় এখন এই একজন ডিজি হবে? অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে নীতিমালা ছাড়াই ব্যক্তিগত পছন্দে নিয়োগ দিচ্ছে। এ বিষয়ে উপদেষ্টা আসিফ নজরুলকে দোষারোপ করছে। বিপ্লবী সরকারের নিয়োগ প্রক্রিয়াটি কেমন হওয়া উচিত? সুন্দর প্রশ্ন। আসলে বিপ্লবী সরকার আগেই বলেছি আমি, এবং এটা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। শুধু ছাত্রদের আন্দোলনের ফসল নয়, এটা ছাত্র জনতা, যেমন 7ই নভেম্বরকে আমরা সিপাহী জনতার বিপ্লব বলি। জনতা ছাড়া কোনো আন্দোলন হয় না। আপনি হিসাব করে দেখেন, কয়জন, যদি 10টা ছাত্র মারা যায়, 20টা জনগণ মারা গেছে, শ্রমিক মারা গেছে, রিক্সাওয়ালা মারা গেছে, অনেকে অনেক শিশু মারা গেছে, ওরা তো ছাত্র নয়। তো ছাত্র জনতার আন্দোলন, ছাত্র জনতার বিপ্লব, এই বিপ্লবে যারা সবাই অংশ নিয়েছে, এবং একদিনে হঠাৎ করে এই 16 তারিখ থেকে এই 5 তারিখের মধ্যে এই বিপ্লব যদিও চূড়ান্ত রূপ ধারণ করেছে, কিন্তু এই বিপ্লবকে আস্তে আস্তে তৈরি করা হয়েছে। অনেকে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে জনগণকে জাগ্রত করার চেষ্টা করেছে। বিএনপি বিভাগীয় সম্মেলন করে, মহাসম্মেলন করে জনগণকে জাগ্রত করেছে। এমনি জনগণ এই ফ্যাসিস্ট সরকারের উপর ব্যাপকভাবে আপনার বিতৃষ্ণা তাদের জন্মেছিল। এখন আসিফ নজরুল সাহেবের বিরুদ্ধে অনেক কথা উঠছে যে বিশেষ একটি একাডেমির ডিজি বানানো হয়েছে এমন এক লোককে যে মহিলাদের পর্দা পর্যন্ত করতে দিতে চান না। তো এরা এই ভদ্রলোক যে ভারতের 4 বছর স্কুলে লেখাপড়া করেছে, ইনস্টিটিউশনে, যে ইনস্টিটিউশনে লেখাপড়া করে তার ব্রেইনের মধ্যে সেই ভারতীয় সব কিছু তার ভিতরে ঢুকা আছে। তো সেই লোক কিভাবে এই বিপ্লবী সরকারের সময় এখন এই একজন ডিজি হবে? এরকম অনেক জায়গায় হয়েছে। তো এখন বেছে আপনার লোক নিয়োগ করতে হবে। এখন আমার মুখের দিকে তাকিয়ে মুখ পছন্দ যারা, যাদের মধ্যে বাংলাদেশি জাতীয়তাবাদ আছে, যাদের মধ্যে ফ্যাসিস্ট বিরোধী মানসিকতা রয়েছে, যাদের মধ্যে সততা রয়েছে, তাদেরকেই এই ডিজি বলুন, জিএম বলুন, এসব বানাতে হবে। আপনি আরেকটা জিনিস, যে আমাদের বাংলাদেশের পুলিশের মোট সংখ্যা হলো 2,30,000। তার মধ্যে এখন আছে বর্তমানে প্রেজেন্ট 1,40,000, অর্থাৎ 60% পুলিশই কিন্তু নেই। আপনি রাস্তাঘাটে চলে দেখবেন কোনো পুলিশ নেই, হয়তো 2-1টা ট্রাফিক পুলিশ আছে, তাও চুপচাপ লুকিয়ে থাকে। আমি জিজ্ঞেস করি, কেন আপনি লুকিয়ে থাকেন? ওই পোশাকটা আমাদের ভয় লাগে পোশাক পরলে। টুপি পরি না, টুপির মধ্যে আগে শাপলা ফুল ছিল, শাপলা ফুলটা হাসিনা সরিয়ে সেখানে নৌকা বসিয়ে দিয়েছে। পুলিশ তো রাষ্ট্রের কর্মচারী, পুলিশ তো আওয়ামী লীগের কর্মচারী না। এখানে নৌকা বসবে কেন? এখানে শাপলা ফুল বসবে। সেখানে এই জন্য পুলিশ ভয় পায় কাজ করতে, চিপাচোপার মধ্যে দিয়ে বসে থাকে, মেইন ইসে আসে না। এখন 1,40,000 পুলিশ রয়েছে, 1,30,000 পুলিশই এখন নেই। নতুন করে পুলিশ নিয়োগ করতে হবে। কাদের নিয়োগ করতে হবে? যারা মেধাসম্পন্ন, যারা দেশপ্রেমিক, যারা দুর্নীতিমুক্ত, যারা বডিলি ফিট, এবং যারা মানুষের উপরে গুলি করবে না, এমন পুলিশ নিয়োগ করতে হবে। কোনো দল থেকে দেখতে হবে পুলিশ নিয়োগের সময় সে বিএনপি করতো না, আওয়ামী লীগ করতো না, জামাত করতো। কোনো একজন দলীয় লোককে যদি বিচারপতি বানানো হয়, তার রায় কিন্তু আসে সেই দলের লোকের প্রতি। সুতরাং পুলিশ তো যে দল থেকে তাকে আসবে, সেই দল তার মাথার মধ্যে সেই ব্রেন সেট আপ দেওয়া আছে, সে ওই দলের পক্ষেই কাজ করবে। তারপর বিচার বিভাগ বলেন, আমাদের মাননীয় প্রধান বিচারপতি একটা সুন্দর কথা বলেছেন যে সব কিছুকে কিন্তু সুপ্রিম কোর্টের হাতে দিতে হবে, যেটা সিনহা সাহেব করতে চেয়েছিলেন, কিন্তু একজন বিচারপতি না, আব্দুল ওহাব মিয়া, এটাকে বাধা দিয়ে, যদি তার প্রধান বিচারপতি হওয়ার শখ ছিল, কিন্তু সে প্রধান বিচারপতি হতে পারলো না, কিন্তু সেই ব্যাপারটাকে সে নাকচ করে দিয়ে গেল। এরকম দলীয় লোক দিয়ে কিছু হবে না। সব প্রশাসন চালাতে হলে সেটা কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে জামাত করে, এগুলো দেখলে হবে না। সে দেশপ্রেমী কিনা, সে সৎ কিনা, তার ভিতরে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি
মমতা আছে কিনা সে দেখতে হবে। এই দলীয় কর্মকাণ্ড আমরা অনেক দেখেছি, আর দেখতে চাই না। আগামী নির্বাচনটি কেমন হওয়া উচিত বলে মনে করেন? ধন্যবাদ। আসলে নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে একটা উৎসবের মতো। আমি আমার যখন 1970 সালে নির্বাচনের সময় আমি ক্লাস 10-এ পড়ি, তখন তো কোনো দল ছিল না, আওয়ামী লীগ ছিল, শেখ মুজিব ছিল। তখন আমার মনে আছে, আমি তখন কোনো পোলিং এজেন্ট ছিল না, কিছুই ছিল, লোকজন ছিল না। আমি 14টি ভোট দিয়েছিলাম, যদি এটা অনলাইন। তারপরে সবাই ভোট দিচ্ছে, আমি ওই সমানে সিল মারছি। তারপরে 73-এর নির্বাচন যেটা হলো, 1973 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিব দাঁড়ালো এই মগবাজার এলাকা থেকে, আর মেজর জলিল দাঁড়িয়েছিল। আমরা হিসাব করে দেখলাম যে বিকাল পর্যন্ত মেজর জলিল এগিয়ে আছে, কিন্তু শেখ কামাল আসলো। শেখ কামাল এসে সব লণ্ডভণ্ড করে ব্যালট বাক্স নিয়ে চলে গেল, শেখ মুজিবকে এখানে জয়ী করে দিল। কিন্তু ভোট কিন্তু আমরা লাইন ধরে দিয়েছিলাম 73 সালে। তারপর আসলো জিয়াউর রহমানের হানা ভোট। অনেকে আওয়ামী যে সাংবাদিকগুলো, নইমুল ইসলাম খানের মতো, মোজাম্মেল হক বাবুর মতো, শ্যামল দত্তের মতো, এরা বলে হানা ভোট নাকি কেউ দেয়নি, সমানে ছিল। আমার মনে আছে, আমি নিজে দিয়েছি, লাইন ধরে দিয়েছি। তখন শহীদ জিয়ার যে জনপ্রিয়তা তুঙ্গে, মানুষ তখন মানে একেবারে সকালবেলায় রাস্তা খেয়ে বেরিয়ে গেছে ভোট দেওয়ার জন্য। এরা বলে না হানা ভোট একটা মানে ফালতু একটা ভোট হয়েছে। আসলে ফালতু ছিল না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে হা বলে সেখানে সিল দিয়েছে। আমি তো, আমাকে যদি এখন কেউ বলতে চায়, আমাকে তো বলতে পারবে না, কারণ আমি নিজে ইতিহাসের সাক্ষী। মুক্তিযুদ্ধ দেখেছি, শেখ মুজিবুর হত্যা, সেই 15ই আগস্টের সেই স্মৃতি এখনো মনে পড়ে, সিপাহী বিপ্লবের কথা মনে পড়ে। আমাদের যদি কেউ বই পড়িয়ে বা নতুন করে শেখাতে চায়, শেখাতে পারবে না, কারণ আমরা ইতিহাস দেখেছি, আমাদের চোখের সামনে সব কিছু ঘটেছে। তো তারপরে যে নির্বাচন, যেটা 91 এর সাথে নির্বাচনে ভোট দিইনি, 88 সনে 86 সনে ভোট দিইনি। তারপর আসলো খালেদা জিয়ার নির্বাচন, শাহাবুদ্দিন সাহেবের আন্ডারে। সেখানে খালেদা জিয়া, ভারতও চিন্তা করে না যে খালেদা জিয়া ইলেকশনে জিততে পারবে, কিন্তু খালেদা জিয়া জিতে গেল নির্বাচনে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার যেগুলো নির্বাচন হয়েছে, সবগুলিতে কিন্তু ভালো আমরা ইলেকশন মানে আমরা ভোট দিয়েছি, আনন্দের সাথে ভোট দিয়েছি। সারা রাত আমরা জেগে থাকছি যে কে কত ভোট পেল। এটা আনন্দ ছিল, উৎসব ছিল, উৎসুক ছিল। কিন্তু 2008-এর নির্বাচন, সেটা ছিল কর্পোরেট একটা নির্বাচন, এটা একটা পাতানো নির্বাচন। বিএনপির মতো এত বড় সংগঠন 30টি সিট কেবল পায়, এটা আশ্চর্য ব্যাপার না? এটা একটা সাজানো একটা পাতানো, মইনু আহমেদের প্ল্যানিং মতো করেছিল। তারপরে তো খায়রুল হক তো বাতিল করে দিল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। তারপর নির্বাচন আপনারা সবাই জানেন, 2014, 2018, 2024-এর নির্বাচন। এগুলো তো কোনো ভোটার ছিল না, ও নিজেরা যে আমির নির্বাচন হয়েছে, এগুলো কোনো নির্বাচন না। এখন সামনে যে নির্বাচনটা আসবে, যদিও নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি, অনেক কাজ বাকি আছে। নির্বাচন কারা করে? ডিসি করে, এসপি করে, ইউএনও করে, এরা করে। আর যদিও মূল কাজ হচ্ছে নির্বাচন কমিশনের, কিন্তু নির্বাচন কমিশনের ঠুটো জগন্নাথ, যদি অনেক ক্ষমতা আছে, কিন্তু এরা ক্ষমতা প্রয়োগ করে না। সুতরাং এমন একটি নির্বাচন দেখতে চাই যেখানে মানুষ নিজের ভোটটা নিজে দিবে, একেবারে ভালো ভালো মানুষকে ভোট দিবে, মার্কা দেখে ভোট দিবে না। মার্কা দেখে ভোট দেওয়ার দিন চলে যাচ্ছে। ভালো মানুষকে ভোট দিবে এবং সেই ভোটটি কাউন্ট হবে ঠিক মতো, যাতে আমার ভোটটা কাউন্ট হয় এবং আমার সেই ফলাফলটা যাতে অ্যাকিউরেট হয়, তারাই সরকার গঠন করবে। আমি এই ধরনের একটি নির্বাচন চাই, যাতে নির্বাচনে মানুষের মনের প্রতিফলন ঘটে, মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, মানুষের চাহিদার প্রতিফলন ঘটে, এমন একটি নির্বাচন আমি চাই। বর্তমান প্রেসিডেন্ট নিয়ে আপনার মন্তব্য কি? বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তো ওনার নাম, উনি ছিলেন দুদকের কমিশনার, তখনও শাহাবুদ্দিন চুপ্পুই ছিল। ওর রাষ্ট্রপতি হওয়ার পরে আওয়ামী লীগেরও কখনো ওনাকে চিনত না। আমি চিন্তাম উনি আমার পেশেন্ট ছিল ইউনাইটেড হসপিটালে, আমি যখন চাকরি করতাম, সেখানেও শাহাবুদ্দিন চুপ্পু বলেই আমার রেকর্ডে ছিল। তো এখন শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির চেয়ারটা তো মহামান্য বলতে হবে। তো উনি নিজেও কিন্তু আশ্চর্য হয়ে গেছে ওনাকে যখন রাষ্ট্রপতি হিসেবে ডিক্লেয়ার করলো। কিন্তু উনি শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগার। একজন আওয়ামী লীগারকে মাথার উপরে বসিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কীভাবে
দেশ চালাবেন, রাষ্ট্র চালাবেন। এখন এটা ভাবার দরকার যে একজন বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা ধারণ করে এমন লোককে রাষ্ট্রপতির চেয়ারে বসাতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত বলে মনে করেন? বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তো আমাদের যে ভারতের সেবাদাসী শেখ হাসিনা যা করে গেছে, উনি নিজে মুখে বলেছেন সব কিছু দিয়ে দিয়েছি, আর দেওয়ার কিছু বাকি নেই। লাস্টে চুক্তি করলো যে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের ট্রেন যাবে, মানে সমস্ত সার্বভৌমত্ব, ন্যাশনাল ইন্টিগ্রিটি সব কিছুই বিকিয়ে দিয়েছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য। এখন ভারত বুঝেছে যে শেখ হাসিনা নেই। ভারতের চারিদিকে কিন্তু একদিকে চীন ভারতের শত্রু, পাকিস্তান ভারতের শত্রু, অন্যান্য নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এগুলো কিন্তু ভারতের বন্ধু নয়। বাংলাদেশ ছিল শেখ হাসিনার নেতৃত্বে ভারতের বন্ধু। এখন শেখ হাসিনা যেহেতু নাই, ভারত এখন অনেক নিজেকে দুর্বল মনে করছে। কারণ ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায় তাহলে ভারতেরই পরাজয় ঘটবে বলে মনে করি। কারণ স্ট্র্যাটেজিক্যালি আপনি চিন্তা করেন যে ভারত যখনই বাংলাদেশকে আক্রমণ করবে তখন 10 ডিভিশন সৈন্য রাখতে হবে পাকিস্তান বর্ডারে, 20 ডিভিশন সৈন্য রাখতে হবে চীনের বর্ডারে, 10 ডিভিশন সৈন্য রাখতে হবে বাংলাদেশের বর্ডারে। আর ভারতের সৈন্যরা এত বেশি মদ খায় যে এরা মাতাল, এদের মানসিক শক্তি খুব দুর্বল, কিন্তু বাংলাদেশের সৈনিকদের মনোবল অসম্ভব শক্তিশালী। এরা আল্লাহু আকবার করে যখন ঝাঁপিয়ে পড়ে তখন সামনে কোনো দিক থাকবে না, ওরা দৌড়িয়ে পালিয়ে যাবে। আর এখন বাংলাদেশের যে আমরা নতুন নতুন অস্ত্র পাবো ইনশাল্লাহ এই বছরই, এবার সামনের বছর আমরা আরও ভালো, পাকিস্তান আমাদেরকে মানে মধ্যম পাল্লার মিসাইল দিচ্ছে, যে মিসাইল আমাদের নাই। আমার মনে হয় ভারত সাহস করবে না। আরেকটা পয়েন্ট এখানে খুব গুরুত্বপূর্ণ, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘে যাচ্ছেন, সেখানে কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের সাথে তার সাক্ষাৎ হবে সাইড লাইনে, যেটা মোদি পায়নি। হাসিনা অনেক চেষ্টা করেছে একজন অফিসারের সাথে সাক্ষাৎ করতে, তাও পায় নাই। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বাইডেন সাহেবের সঙ্গে সাক্ষাৎ করবেন, এটা মোদির গায়ে একটা থাপ্পড় পড়ার মতো কথা হয়েছে। সুতরাং এখন ভারত চিন্তা করবে যে বাংলাদেশের ব্যাপারে আমরা মাথা ঘামাবো না। যদিও এর মধ্যে ওদের অমিত শাহ খুব একটি বাজে কথা বলেছে, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলছি, দাবি করছি এই কথাটি প্রত্যাহার করুন। এদের বলছে যে বাংলাদেশের যদি ভারতে ঢুকে তাদের পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে ঝুলিয়ে রাখবো, এই 3 দিন আগের কথা। এটা খুবই একটা জঘন্য কথা। তারপরে বাংলাদেশ সহমর্মিতা দেখিয়ে এই দুর্গাপুজো উপলক্ষে 3000 টন ইলিশ মাছ পাঠাচ্ছে। বাংলাদেশ চায় না কারোর সাথে শত্রুতা করতে, কিন্তু আমাদের উপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় আমরা তো। আর আরেকটা জিনিস এখানে বলতেই হয়, আমি মনে করি 18 বছর থেকে 35 বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষকে 2 বছরের একটা মানে আর্মি ট্রেনিং দেওয়া উচিত, যাতে করে আমাদের যদি বিশাল ভারত যদি আবার আক্রমণ করে আমাদের প্যারামিলিটারি ফোর্সের কোনো অভাব হবে না। এবং এই যে জনসংখ্যা, এই যে একটা সংখ্যা 18 থেকে 35 বছর, এরা হবে ডিসিপ্লিনড, এদের আর্মির পুরো মানসিকতা তাদের ঢুকিয়ে দেওয়া হবে। এরা কোনো দুর্নীতি করবে না, ওরা উচ্ছৃঙ্খলতা করবে না, ওরা বাংলাদেশকে কোনো বহিঃশত্রু আক্রমণ করলে ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশকে রক্ষা করবে। আমরা তো দেখেছি আবু সাইদ বুক পেতে দিয়েছে যে গুলি করো আমাকে, ঠিক বাংলাদেশের সৈনিকরা এরকম বুক পেতে আমাদের বিডিআর যখন পাদুয়াতে মাত্র 3 জন আমাদের বিডিআর শহীদ হয়েছিলেন, আর ওদের 165 জন বিএসএফ মারা গেছে। আমাদের যে সৈনিকদের যে মানসিকতা অনেক উন্নত, আর মদখোর ভারতীয় সৈন্যদের মানসিকতা অনেক দুর্বল। আমি মনে করি যে বাংলাদেশ সম্পর্কে ভারতের নতুন করে চিন্তা করতে হবে যে আমরা বাংলাদেশকে আর দুর্বল ভাববো না, বাংলাদেশ একটা শক্তিশালী দেশে পরিণত হবে।